মায়াঙে অ্যাকচুয়ালি কি হয়? মায়াংকে সবাই জানে যে জাদুনগরী। প্রথম যেতে ভয় পেতাম, ভয় তো পাওয়ানো হয়েছে আমাদের। তবে হ্যাঁ, আগেকার দিনের যে ভয়ঙ্কর তন্ত্রবিদ যারা ছিলেন তারা তো আর এখন আর বেঁচে নেই। যা শুনতে পাচ্ছি রীতিমতো ভয়ের ব্যাপার। মায়াংয়ের একটা নিয়ম ছিল, সেটা হলো মায়াংয়ের কোনো মহিলা মায়াং গ্রামের বাইরে বেরোবে না। ওখানে কোনো মন্দির নেই। কোনো মন্দির দেখেননি ওখানে? নেই, মায়াংয়ে কোনো মন্দির নেই। সেই লেভেলের সাধক কোথায় পাওয়া যায় আজকে? এখন যা কিছু হচ্ছে বানচালান, রোগ ট্রান্সফার হচ্ছে। বলেন কি? কি করে আমরা বুঝবো যে কারো উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে? আমার কাছে এরকম মহিলারা এসছে, টাক পড়ে গেছে। তন্ত্র এতটা শক্তিশালী দাদা? আগে ওই তো বললাম, আগের তন্ত্রটা ছিল অন্যরকম, এখন তন্ত্রটা হয়ে গেছে ভয়ঙ্কর। ভগবান যখন লিখে দেবে তখন আপনার মৃত্যু হবেই, সে আপনি মহামৃত্যুঞ্জয় পড়ুন, যাই করুন। কোনো কারোর যদি সন্তান ধরুন অসুস্থ হয়ে রয়েছে, এবার তার যাবার পালা, যমরাজ এসে সামনে দাঁড়িয়ে আছে, মায়ের আঁচল যদি তার ওপর দিয়ে দেওয়া হয় না, যমরাজকেও দোরগোড়া দাঁড়িয়ে থাকতে হয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। প্রথমেই আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভীষণ ভালো কাটুক এই নতুন বছর। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার সোম আচার্য। কিছুদিন আগেই তিনি মায়াঙে গেছিলেন, আসামের মায়াং গ্রামে। এই পডকাস্টে আমরা মায়াং গ্রামে তার ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে কথা বলেছি। এছাড়াও কথা হয়েছে তন্ত্রের ভালো এবং খারাপ দুটো দিক নিয়েই। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আপনি তো রিসেন্টলি মায়াং থেকে ঘুরে এলেন। হ্যাঁ, ওয়েদার কেমন এখন ওখানে? সকালের দিকে খুব ঠান্ডা আছে, কিন্তু বাকি আর ঠান্ডা নেই। মানে আচ্ছা, বেলা 11টার পর থেকে আপ টু রাত্রি পর্যন্ত 10টা পর্যন্ত কোনো ঠান্ডা নেই, তারপর আবার রাত্রিরে একটু ঠান্ডা পড়ছে, এরকম। মায়াং নিয়ে মানুষের মনে একটা অদ্ভুত কিউরিওসিটি রয়েছে, কিন্তু মায়াংয়ে অ্যাকচুয়ালি কি হয় সেটা না সবার কথা শুনে সবসময় বোঝা যায় না। আপনি যেহেতু নিজে ঘুরে এলেন রিসেন্টলি, তাই আপনার কাছ থেকেই জানতে চাইবো ঠিক কি আছে ওখানে। আমি এই প্রথমবার গেলাম না, বেশ কয়েকবার, অনেকবার হয়ে গেল। তো মায়াংকে সবাই জানে যে জাদুনগরী, তবে আগে যারা ছিল, আগে যে মায়াং ছিল, যে যতটা আর কি মানে ভয়ঙ্কর যেটাকে বলে, যে মানুষ গেলে ফিরতে পারতো না বা যা কিছু, এখনও কিন্তু সচরাচর অনেকেই বলছে মায়াং আমি গেছি, কিন্তু সেটা মায়াংয়ের কিছুটা অংশ। কিন্তু মায়াংয়ের যেখানে এখনও ভয়ঙ্কর জায়গা কিন্তু আছে, কিন্তু সেই জায়গা পর্যন্ত কিন্তু সচরাচর কেউ যায় না, সবাই পৌঁছতে পারে না। যায় না। হ্যাঁ, যাচ্ছে, বেশ কিছু লোকজন গেছে ঘুরতে, কারণ ওটাও তো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে। বেশ কিছুটা জায়গা, বেশ কয়েক কিলোমিটার, বেশ একটু হয়েছে, কিন্তু তারপরে আপনি যত ভেতর দিকে যাবেন, হ্যাঁ, 20-25 কিলোমিটার ভেতরে, তত কিন্তু আপনার মায়াং গ্রাম যেটা, সেটাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। যে মায়াং গ্রাম যে কথা আমরা শুনেছি আগে, বা যেভাবে কথাগুলো শুনে আমাদের একটা মনের মধ্যে এসেছিলো যে কীরম হতে পারে, তো মোটামুটি 25-30 কিলোমিটার যখনই ভেতরে ঢুকে যাবেন, তখন আস্তে আস্তে কিন্তু আপনার ওই মানে, তবে হ্যাঁ, আগেকার দিনের যে ভয়ঙ্কর তন্ত্রবিদ যারা ছিলেন তারা তো আর এখন আর বেঁচে নেই। হ্যাঁ, ওখানকার নিয়ম হচ্ছে যে তাদেরই বংশধরকে, ছেলেকে, বংশ নাতিকে, পরম্পরায় চলে বংশ আসছে। পরম্পরায় চলে আসছে। হ্যাঁ, তারা আছে, তারাও কাজ করছে। প্রথম যেতে ভয় পেতাম, তারপরে আস্তে আস্তে কারুর না কারুর সান্নিধ্যে তো আসতেই হবে, চট করে তো সান্নিধ্য দেয় না কেউ। পেয়েছি, এখন যাচ্ছি, প্রায় মাসে 2-3বার চলে যাই। না, অ্যাকচুয়ালি ওনারা নাকি শেখাতেও চান না, মানে না। ওনারা চান না যে ওনাদের যে অ্যাকচুয়াল তন্ত্রটা রয়েছে সেটা বাইরে কোথাও চলে যাক। এবার আমি আপনাকে বলি, এটা শুধু মানে তন্ত্রের মন্ত্র নয়,
অ্যাকচুয়ালি আগে সবাই বলতো কি মায়াঙে কোনো কেউ ছেলেরা গেলে ফিরতো না। হুম। মায়াঙের একটা নিয়ম ছিল, সেটা হলো মায়াঙের কোনো মহিলা মায়াং গ্রামের বাইরে বেরোবে না। এই কামরূপ যে ডিস্ট্রিক্ট পার করলেন, ব্রহ্মপুত্র নদী পার করলেন, করার পর একটা বাজার আছে, ওইখান থেকে যে আপনি এবার মায়াং গ্রাম ঢুকছেন, ওখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো মানে গাড়ি ঘোড়া নেই, টোটো অটো যে আপনি যাবেন ফেরত ঘুরতে, কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি নিজস্ব গাড়ি নিয়ে যান তো আলাদা কথা। তো ওখানকার নিয়ম যেটা আমি শুনেছি, যে ওখানকার নিয়ম আগে ছিল যে ওখানকার মেয়েরা ওই গ্রামের বাইরে বেরোবে না। তাই জন্য কোনো জায়গার ছেলে যদি বা লোক কেউ ওখান দিয়ে পাস করতো, তখন তাদের সঙ্গে বিয়ে দিয়ে দিত। এরকম একটা ব্যাপার ঘটনা ছিল। আমি শুনেছি, ঠিক আছে, এরমই আর কি ওখানে শুনেছি। কিন্তু সেইটা এখন আর নেই, কারণ হয়তো আসাম সরকার বা যাই হোক না, এটাকে সময়ও জায়গাটাকে। তো পাল্টেছে। তবে মায়াঙে যে তন্ত্র, এই জিনিসটা যেটা আমরা শুনেছি, যেমন ওখানে আগে অনেক রকম ভয়ঙ্কর কাজ হতো। এখন অতটা সবাই তো এখন মানে পরিবার আছে, ঠিক আছে। আগে যারা ছিল তাদের পরিবার ছিল না, বা পরিবার থাকার পর যেমন আস্তে 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 হয়েছে। তো না, সময় পাল্টেছে, সাধনার মানে ধারাটাও তো চেঞ্জ হয়েছে এখন। সেই লেভেলে সাধক কোথায় পাওয়া যায় আজকে আর? ওখানেও যে মানে কি বলবো, ওখানেও যে আপনি যে কতজন আছেন, যারাই আছেন আছেন প্রচুর, তাহলে আপনাকে আরও ভেতরে ঢুকতে হয়। এবার যতটুকুন যাওয়া যায়, আমারও তো একটা আছে, কত দূর আমি যাব। তো নিজেকেই বুঝতে হবে। তো সেই সূত্রে ওখানে এখনও পর্যন্ত হ্যাঁ মায়াং তন্ত্র কথা বলে, এটা প্রমাণ পেয়েছেন? একদমই। কারণ আমি যতবার যাচ্ছি, আমি তো আর ঘুরতে যাচ্ছি না, ব্যাক টু ব্যাক 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমার আবার যেতে হচ্ছে। তো নিশ্চয়ই মানুষ কাজ কাজ পাচ্ছে। পাচ্ছে, এই হচ্ছে কথা। ওখানে নর্মালি ফিল কেমন হয়? মানে ধরুন আপনি মায়াঙে গেলেন, আপনি যেটা বলছিলেন, আমরা অফ ক্যামেরা কথাও বলছিলাম যে ওখানে একটা আলাদা অনুভূতি হয়, ভেতর দিকে যত ভেতরের দিকে আপনি যাবেন গ্রামের তত। ওখানে আমি আপনাকে বললাম না যে যে আপনার কামরূপ বর্ডার পার করলেন, মানে জেলা, তো ওইটা পার করার পর এবার আপনি মিনিমাম ধরুন 10 কিলোমিটার চলে গেলেন, তারপরে হয়তো 2-3 কিলোমিটারটা একটু মানুষজনের অনুভূতি হবে, যে হ্যাঁ আছে, দেখতে পাবেন। দোকান পার্সাল পাওয়া খুব মুশকিল, ভেতরে হয়তো আছে, মানুষ তো বাস করছে। কিন্তু যদি ধরুন আপনি মিনিমাম 20-25 কিলোমিটার ভেতরে চলে যান, কি 30 কিলোমিটার, তখন কিন্তু আপনি মানুষ খুঁজে পাওয়া, মানুষকে আমি খুব কম দেখি, খুব কম। মানে আমি যখন একদম অনেকটা ভেতরে গেছিলাম, যাইও এখন, তো তো ওখানে প্রথম প্রথম প্রচণ্ড ভয় পেতাম, খুবই ভয় পেতাম। না একটা অ্যাকচুয়ালি ভয় পেতাম, আগে থেকে আমরা শুনেছি না মায়াং একটা কি, ভয় তো পাওয়ানো হয়েছে আমাদের, একটা অনেক অনেক দিন আমাদের ভয় পাওয়ানো হয়েছে ঠিক আছে। প্র্যাকটিক্যালি। তো সেই অর্থে ভয় পেতাম প্রথম প্রথম। তো এখন হয়তো এটা ইউজড হয়ে গেছে, কিন্তু যতটা ভেতরে যাবেন না, তত কিন্তু গ্রামটা যেন সেই শান্ত, মানে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। লোকজন খুব কম দেখা। আপনি যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, হয়তো দূর থেকে দেখবেন একটা কেউ সাইকেল নিয়ে চলে গেল, এই রকম ব্যাপার। ওখানে কোনো মন্দির নেই, কোনো মন্দির দেখেননি ওখানে? নেই, মায়াঙে কোনো মন্দির নেই। ওখানে যারা সাধনা করে সবাই যে যার নিজস্ব শিব মন্দির বাড়িতে? বাড়িতে। আর একটা শুধু আছে বাইরে, সেটা একটা ওখানে একটা বট গাছ আছে, ওই গোড়ায় ছিল, ওটা একটু ভাঙাচোরা ছিল, ওটা এখন এই ভালো করে তৈরি করে প্লাস্টার করে একটা ছোট মন্দির তৈরি করছে, ছোট, বড় নয়। এটা এই মুহূর্তেও যারা মায়াঙে যাবে দেখতে পাবে, যে এই জাস্ট আমি গেছিলাম বোধহয় 5-6 তারিখে, তখনও সেটা তৈরি হচ্ছে। এখনও মানে বিশাল বড় নয়, কমপ্লিট হয়নি কাজ এখনো? ওই টুকটুক করে হচ্ছে, গ্রামের ব্যাপার, ওখানে তো কোনো স্পন্সর নেই। এই যে মায়াঙে আপনি বারবার যাওয়া আসা এখন আপনার হচ্ছে, কি কি কাজ এখনো পর্যন্ত হয়েছে, মানে যেটাতে আপনার মনে হয়েছে যে না, এটা একটা বিশেষ কিছু ব্যাপার রয়েছে এই তন্ত্রের মধ্যে? প্রত্যেকটা কাজ,
বিশেষ করে ধরুন আগে যেমন বান তোলার কাজ হতো, এখন তো সব থেকে বড় কথা মানুষের একটা নেচার হয়ে গেছে। আগে ধরুন কেউ ঠিক করলো যে এর আমি বিয়েটা বন্ধ করে দেবো, তার একটা কাজ হয় কি এর বিজনেসটাকে আমি ক্ষতি করে দেবো, কোনো জায়গায় গিয়ে শ্মশানে গিয়ে কোনো কিছু করে পুঁতে দেওয়া হলো তার বিজনেস। এখন যা কিছু হচ্ছে বান চালান করে, বান মেরে, নয় বান মেরে, নাহলে জিন চালান করে এই সব কাজ। যার জন্য প্রত্যেকটা এতেই বান তোলা। আমি প্রত্যেক সপ্তাহে তো বলছি, আমি যখনই যাই, চাই মায়াং যাই, চাই তারাপীঠ যাই, 8-10টা বান তোলা আমার কাছে আছেই আছে। মানে এই প্রবলেমগুলো আপনাকে কিওর করতে অনেকটা সময় দিতে হয়। দিতে হয় যদি আমি মনে করি মানুষ যে আমার কাছে আসছে এবং তাদের যে সমস্যা আছে সেটা যদি আমি মনে করি আমি সমস্যা মেটাবার চেষ্টা করব, তাহলে আমাকে তো এফার্ট দিতেই হবে। এফোর্ট দিতেই হবে। একটা দুটো ঘটনা বলুন যেগুলো মানে খুব ক্রিটিক্যাল সমস্যার সমাধান হয়েছে মায়াঙে গিয়ে। এক ভদ্রমহিলা এসছিলেন এবং তার মেয়ে এসছিল, মেয়ের বয়স 25 বছর। তো ওনাদের একটি স্কুল আছে যেখানে প্রায় ধরুন আগে 550-600 স্টুডেন্ট ছিল, এখন সেটা নেবে হয়েছে 300-350। তো উনি যখন এলেন এবং ওনার মেয়েরও বিয়ে হচ্ছে না, এবং উনি যখন এলেন, উনি যখন আমাকে ছবি পাঠালেন ওখান থেকে অনলাইন, যখন আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠালো, আমি ছবিটা দেখলাম, ওনার বয়স লিখে পাঠিয়েছিল 52 বছর, কিন্তু ছবিটা দেখলে যে কেউ বলবে মিনিমাম 70 বছর বয়স। এবং আমি যখন ওনার হোয়াটসঅ্যাপের ডিপি দেখছি, আমি তখন একটু চমকে গেছি। আমি তখন জিজ্ঞেস করেছিলাম এটা কতদিন আগেকার ছবি, তো উনি বলেছিলেন এটা 3 বছর আগেকার ছবি। ওনার হাজব্যান্ড বোধহয় 2-2.5 বছর হলো মারা গেছেন, এবং ওনার হাজব্যান্ড যে মারা গেছেন উনিও ওনার মারা যাওয়াটাকে উনি মানে ঠিক চোখে দেখছেন না। মানে নর্মাল ডেথ নয়। নর্মাল ডেথ নয়, মানে উনি বলছেন হট করে একটা মানুষের কোথাও কিছু নেই, ভালোভাবে রয়েছে, ডাক্তার বলছে ওনার ক্যান্সার। ক্যান্সার হলে মোটামুটি ফার্স্ট টাইম তো একটা কিছু হবে, যখন ধরা পড়লো লাস্ট স্টেজ। অবশ্যই উনি ভালোভাবে সব কিছু কাজকর্ম করতেন। এটা আজকাল হচ্ছে কিন্তু। আমি জানি না, আমি তো করি না এসব, রোগ ট্রান্সফার হচ্ছে। বলেন কি? রোগ আমাকে আমি বলে দিচ্ছি, আজ থেকে 4 মাস আগে রুবি হসপিটালে ছেলেটি ভর্তি ছিল, কসবা রুবি হসপিটালে। একটি মা, তার 18 বছরের ছেলে, তো তার ক্যান্সার ধরা পড়েছে। সে এসছিল একটা পায়ে চোট নিয়ে, না পেটে একটা অপারেশন নিয়ে, যাই একটা কিছু হবে, তো সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। তো উনি বলছেন এটা হতেই পারে না, ও তো ভালো হয়ে বাড়ি গেল। তো বলছে এটা কেউ চালান করেছে। এই এই রকম টাইপের ফোন আমি কিন্তু মাঝে মধ্যেই পাচ্ছি। আমি জানি না, রোগ ট্রান্সফার হচ্ছে। বলেন কি? তো সাংঘাতিক ব্যাপার। এরকম ফোন আমার কাছে অনেক এসছে, এবং অনেকে এরকমও বলেছে দাদা এরকম ব্যাপার, আপনি কি কোনোভাবে ট্রান্সফার করতে পারবেন? তা আমি এ কাজ করিও না, কোনো ইলিগাল কাজ আমি করিও না, আর আমি এর মধ্যে নেই। তো উনি খুব কান্নাকাটি করছিলেন, একটা 18 বছরের ছেলে বলে কথা, কিন্তু আমার পক্ষে যেটা সম্ভব নয় আমি সেটা সপরে নাই বলি, যে এটা আমার পক্ষে সম্ভব নয়। তো ওই ভদ্রমহিলা এবং ওই মেয়ে ওনারও কাজ করলুম আমি মায়ায় গিয়ে। মানে তার মানে আপনি বলছেন যে ওনার এই পরিবর্তনটা গত 3 বছরের মধ্যে হয়েছে? এই যে উনি এত সহজে ওনার বয়স বেড়ে গেল। আমি তো বলছি যে আপনাকে যদি আমি এখন ছবিটা দেখাই, আপনি কোনো দিন বলবেন না এনার 52 বছর বয়স। তো এনাদেরও যখন আমি কাজ করলাম, মায়াং থেকে কাজ করে দিলাম, ওনারা নিজে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ খুলে দেখিয়ে দেবো, 4 দিনের মাথায় বলেছে যে দাদা আমরা অনেকটা সুস্থ আছি। 4 দিনের মাথায়। সোমবার দিন আমার থেকে নিয়ে গেছে রাসবিহারি থেকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাকে সকালবেলা হোয়াটসঅ্যাপ করেছে যে অনেকটা বেটার। মানে কি ক্রিয়া হয়েছিল ওনার উপরে? বান চালান, মৃত্যু বান, মানে যাতে মারণ বান চালান যেটাকে বলে। কি করে আমরা বুঝবো যে কারো উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে? এই বান চালান বা যা কিছু এইগুলো আমি সবাইকে বলছি, দেখুন চুল সবার ওঠে,
কিন্তু একটা চুলোর একটা লিমিট থাকে, যে এরম চুল ওঠে, কিন্তু আনলিমিটেড দেখছেন আমরা চুল ঝরছে। আমার কাছে এরকম মহিলারা এসছে টাক পড়ে গেছে, অথচ তার 6 মাস আগে মানে তার খুব সুন্দর চুল ছিল। নাম্বার 1। নাম্বার 2, বুক ধরপড় করা। নাম্বার 3 দেখবেন স্কিন ডিজিজ হয়ে যাওয়া, যেটা আপনি ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপরে আপনি যে পরিমাণ, একটা মানুষ তো কেউ কম খায় কেউ বেশি খায়, খাওয়াটা তার উপর। কিন্তু ধরুন আপনি রাতে আপনি 2টো রুটি খান, এবার দেখা যাচ্ছে সেই রুটির খাওয়াটা আপনার একটা আধখানা, আস্তে আস্তে কোনোদিন খাচ্ছেন কোনোদিন খাচ্ছেন না, খাওয়াটা কমে যাওয়া। এবং যখন তলপেটে যন্ত্রণাটা আসবে, এবং লাস্টে হচ্ছে যখন দেখবেন আপনার নাইকুণ্ডু, কারণ নাইকুণ্ডুল থেকে র্যাশ বেরোচ্ছে নাভি থেকে। নাভি থেকে, তখন তার অবস্থা একদম। তন্ত্র এতটা শক্তিশালী দাদা? দেখুন, যদি আপনি সঠিক ওয়েতে, এটা ডে 1-এও বলেছিলাম, সঠিক ওয়েতে করেন, আর যদি যা সিস্টেম সেই অনুপাতে এবং যা দ্রব্য লাগে যে সিস্টেমে কোথাও করলে নিশ্চয়ই। আমি তো অনেকবার অনেক জায়গায় বলেছি, আপনার এখানেও বলেছি, যে আজকে যদি দেখেন যে 10 জন মানুষ মারা গেছে, আপনি 10 জন মানুষের হরোস্কোপ চেক করুন, আমি চেক করেছি, তার মধ্যে দেখা যাবে 3-4 জনের মানুষের মৃত্যু ছিলই না। তাহলে হলো কেন? কেউ বান মেরে মেরে দিয়েছে। ও তার মানে আপনি বলছেন যে মানে আমাদের যে জন্ম ছক, তাতে যদি মৃত্যু নাও থাকে, নেগেটিভ তন্ত্র তো সেটা তাকে মৃত্যু দিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি নিজে এইটা নিয়ে করেছি। অনেকেই এই যেমন এই ভদ্রমহিলা বলছিল না যে আমার হাজব্যান্ড হঠাৎ করে কী করে ক্যান্সার হয়ে যায়। একটা ক্যান্সার একটা বড় রোগ, সেটা হতে গেলে হ্যাঁ অনেক সময় ধরা পড়ে না, কিন্তু অনেক সময় দেখেছি যে তার হরোস্কোপে কোনো মৃত্যু যোগই নেই বা কোনো অ্যাক্সিডেন্ট যোগ নেই, কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে ক্যান্সারের মতন বড় রোগ তো তার চার্টে থাকার কথা প্র্যাকটিক্যালি, তাই না? হ্যাঁ, সংখ্যাতত্ত্ব বিচার করলে যে জানে সে করলেই বুঝতে পারবে। আজকে যদি সে ব্লাড ক্যান্সার হয় তার মধ্যে মঙ্গলের থাকবে, যদি লিভার ক্যান্সার হয় সেখানে বৃহস্পতির একটা ভূমিকা থাকবে। সংখ্যাতত্ত্ব বিচার যে করতে পারবে সে অবশ্যই মেডিকেল অ্যাস্ট্রোলজি, সে যদি করে সে নিশ্চয়ই পারবে। এই যে স্কিন ডিজিজ, এটা দেয় হচ্ছে চন্দ্র, কিন্তু দেখা যাচ্ছে তার স্কিন ডিজিজ পায়েতে মানে সে ঘা টাইপের হয়ে যাচ্ছে, ওষুধ খেয়ে 1000 টাকার ওষুধ চলে যাচ্ছে, বড় বড় ডাক্তার, সারছে না। সারছে না। আমি তাকে হয়তো বললাম যে ঠিক আছে, আমরা তোমার চন্দ্রের ডিস্টার্ব আছে, হ্যাঁ তাই হয়তো নিশ্চয়ই আছে। যখন সামনে এলো আমি যখন দেখছি যে চার্টে কোনো ডিস্টার্বই নেই, কিচ্ছু সমস্যা নেই। নেই, চন্দ্রের কোনো প্রবলেম নেই বা এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, সে কিন্তু 2 বছর ধরে ওরমভাবে জ্বালা ভোগ করে যাচ্ছে। তো যেই তার এই জিনিসটাকে তোলা হয়ে যাচ্ছে, আস্তে 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 মন্ত্রের মতো তার সব ঠিক হয়ে যাচ্ছে। কোনো মানুষ কারো উপর তন্ত্রক্রিয়া করলো, সমস্ত রকম তন্ত্রকেই কি প্রতিহত করা সম্ভব? হ্যাঁ, তন্ত্রের দ্বারা আপনি সব কিছু করতে পারেন, আর তবে করার পদ্ধতি যেন সঠিক পদ্ধতি হয়। তন্ত্র আজকের দিনে এই বানমার আমি জানি না, এই কদিন আগে একটি মেয়ে আমায় ফোন করেছিল, বছর 22-23 হবে। তো একটি ছেলের সঙ্গে বোধহয় 3 বছরের রিলেশনশিপ ছিল, বাড়ি থেকেই জানে, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। এবার বাড়ি থেকে বসে একটা আলোচনা করছে যে হ্যাঁ মোটামুটি কিছু তো, আজকালকার দিনের লাভ ম্যারেজ হলেও তো ছেলের বাবা বা মেয়ের বাবা বসে যে হ্যাঁ যদি দাদা কিছু লাগে তেন, কিছুই কেউ কারো ডিমান্ড নেই, না টাকা পয়সার না কিছু, কিন্তু বসে একটা কথাবার্তা বলতে বলতে ছেলের বাবা বোধহয় একটা ইয়ার্কি করে কোনো কথা বলে দিয়েছে। মেয়ের বাবা বলছে আমি আর বিয়ে দেবো না ওই বাড়িতে। ছেলে এসে পায়ে ধরছে, তাও বলছে বিয়ে দেবো না। মেয়ে বলছে এটা কি করে হয় একটা সামান্য কথায়। আমি বললাম দেখো ভালো করে দেখো, হতে পারে কেউ আপনার বিয়েটা ভাঙবে, কেউ আপনার বিচ্ছেদ করবে, কোনো তো একটা কারণ থাকবে, তবে তো বিচ্ছেদটা হবে, এটা ঝগড়া হবে, অশান্তি হবে, এটাই হয়তো কারণ।
কেউ নিশ্চয়ই বিয়েটা বন্ধই করেছে। দাদা, আপনি বলছেন যে এখন যদি মানুষ চায় তন্ত্রের নেগেটিভ দিকটা ইউজ করে কোনো মানুষের জীবনের কোনো একটা শুভ কাজ নষ্ট করে দিতে পারে। এটা আগেও ছিল। সবাই পারে? মানে এটা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কিছু প্রসেস তো থাকবে, সবাই যদি করতে পারে তাহলে তো সমাজই চলবে না। সবাই করতে, যারা তন্ত্র সাধনা সঠিক ওয়েতে করবে তারা করতে পারবে। তন্ত্র সাধনা করতে গেলে প্রথমেই আপনাকে সৎকর্ম শেখাবে গুরু। তার মধ্যে প্রথম ক্রিয়া হচ্ছে মারণ। আপনি মারবেন না লোককে, আমি মারবো না লোককে, ঠিক আছে, কিন্তু আমাকে মারণ ক্রিয়া প্রথম শিখতে হবে। কিন্তু তারপর বলে দেয় গুরু যে তুমি এটাই ইউজ করবে না। কিন্তু তন্ত্র সাধনা যদি কেউ সঠিক ওয়েতে সঠিক গুরুর কাছে করে, সাধনাটা যদি সঠিক হয় এবং সেই কর্মটা যদি সঠিক হয়, তো সে তো করতেই পারে যে কেউ। মানে ধরুন আমি এটা জানতে চাইবো, কোনো মানুষের ধরুন কেউ ক্ষতি করতে চাইছে, নর্মালি দেখা যায় যে চেনা পরিচিতরাই সেটা করতে চায়। আপনার সাথেই কথা হচ্ছিল, মেনলি তাই দেখা যায়। মানে কিভাবে সম্ভব একজন মানুষকে দেখে তার নাম দিয়েই তার ক্ষতি করে ফেলা সম্ভব? নাম দিয়ে শুধু নয়, শুধু নাম দিলে হবে না, ছবি লাগবে, মা বাবার নাম লাগে, গোত্র লাগে। এবার কোন তন্ত্রে আপনি করবেন তাতে কি কি লাগবে, ছবি নাম তো লাগে শিওরই, কিন্তু কোন তন্ত্রে করবেন, কোন ডোর ধরে করবেন, সেটার উপরে ডিপেন্ড করে। আর এই যে বলছেন ক্ষতির কাজ, এখন তো সবই ক্ষতি হচ্ছে। আমি ওই কারণেই জানতে চাইছি, মানে আমরা বাঁচবো কি করে এর হাত থেকে, আমি সেই কারণেই জানতে চাইছি। এই কারণে আমি একটা, এই যে আপনি প্রশ্নটা করলেন, এখন অনেকে আমার কাছে আসছে যে দাদা, কেউ যদি কিছু করতে চায়, হয়তো কারোর হয়তো বিজনেসটা চলছে ভালো, বা কারোর হয়তো চাকরিটা চলছে, বা সংসারটা ভালোভাবে চলছে, নয় ওয়াইফ নয় হাজব্যান্ড, হাজব্যান্ডরা একটু কম এদিক সব দিকে তন্ত্রমন্ত্রের দিকে অতটাই করে না, ও ওয়াইফরা আমাকে ফোন করছে যে দেখুন আমার কোনো সমস্যা নেই। আমি তাহলে ফোন করেছেন না, সমস্যা না আসে, যদি কোনো দিন না আসে তার কি ব্যবস্থা আছে বলুন। হ্যাঁ, মানে এটা তো সত্যি যা দিনকাল পড়েছে। ধরুন আমি অনেকের সাথে এখন কথা বলি, যা শুনতে পাচ্ছি রীতিমতো ভয়ের ব্যাপার। আগে ওই তো বললাম, আগের তন্ত্রটা ছিল অন্যরকম, এখন তন্ত্রটা হয়ে গেছে ভয়ঙ্কর। আর এখন মানুষ কি করছে, আগে ছিল আমি বললাম আপনাকে, কারোর বিয়ে বন্ধ করা বলুন, বা কারোর না ধরুন কোনো কেউ রিলেশনশিপে আছে তাকে বন্ধ করা বা ছাড়াছাড়ি করানো, সেটার একটা আলাদা প্রক্রিয়া ছিল। কিন্তু এখন সবাই না ওই চালান, বান চালান, পেট চালান। সেদিনকে একজন ভদ্রলোক ফোন করে বলছে, আমি তখন মায়াঙে, বলছে যে দাদা, বউ তো আমায় সহ্য করতে পারছে না, মারধর করছে, বাচ্চাকে মারধর করছে, সংসারে বিশাল অশান্তি করছে, আর শুধু একটা কথাই বলছে যে আমার কানে কানে কে যেন কি বলছে, আমি সেটা করছি। কানে কানে এগুলো পিশাচ করে, পিশাচের কাজ তো কানে কানে করা। এবার এই যে চালানগুলো করছে না, এতে একটা কি বলুন তো, এই চালানগুলো করলে এটা মিস হয় না। আগে যেমন কী হতো, ধরুন কেউ কাজ করালো, দেখলো তার ব্যবসাটা এখনও চলছে, মান চালান করে দাও, লাগুক যা টাকা লাগুক, কাজ কনফার্ম তাড়াতাড়ি হবে। বান তো অনেক রকম মারে, কেউ জ্বালা বান মারছে, কেউ শুকনো বান মারছে, তো এইভাবেই তো করছে লোকে। এই সমস্ত কথা শুনলে দাদা সত্যি সত্যি মনে ভয় ধরে যায়। একটাই কথা জানতে চাইবো, আগে থেকে প্রোটেকশন নেওয়ার কোনো ব্যাপার কি আছে? মানে আমি অনেকের কাছে কিন্তু শুনেছি, অনেকে বলেন যে আমার প্রোটেকশন নেওয়া আছে, আমার উপর কেউ তন্ত্র করতে পারবে না। এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। ম্যাক্সিমাম দুটো জিনিস আমরা করি। এক হচ্ছে বগলামুখী কবচ, যেটা শত্রু দমন বগলা, আর এক হচ্ছে মহামৃত্যুঞ্জয়। কাজ করে? এই মহামৃত্যুঞ্জয় যাদেরই বান করা হয়, সঙ্গে সঙ্গে বান তুলেই মহামৃত্যুঞ্জয় কবচ। এই আমার কাছে কদিন আগে অনেকবার এসছে যে আমার তো মাঙ্গলিক দোষ কেটে গেল, তাহলে আমার কেন বিয়েটা ভেঙে গেল। মাঙ্গলিক দোষ খণ্ডন করে তো সঙ্গে সঙ্গে আপনাকে মা বাবা কবচ পড়তে হবে, তবে তো সেই জিনিসটা করবে, ব্যালেন্স হবে। ব্যালেন্স হবে। আপনার পাটা কেটে গেছে, আপনি লাল ওষুধটা লাগিয়ে যদি ব্যান্ডেজটা না করেন, বাইরে বেরিয়ে যাবেন, ওখানে ধুলো পড়ে তো আপনার সেই আরও ব্যাগ যাবে, ইনফেকশন হবে। তো এই জিনিসটা।
তবে মহামৃত্যুঞ্জয় নিয়ে একটা আমি কথা বলছি, মানে এটা আমি ভেবেইছিলাম যে আজকে যদি মহামৃত্যুঞ্জয় নিয়ে কোনো কথা ওঠে আমি এই কথাটা বলবো। যে দেখুন, মানুষের ভগবান যখন লিখে দেবে তখন আপনার মৃত্যু হবেই, সে আপনি মহামৃত্যুঞ্জয় পড়ুন যাই করুন, যদি ওপরওয়ালার লিখন থাকে তখন অটোমেটিকলি আপনার মহামৃত্যুঞ্জয় নয় আপনি নিজে খুলে হাতে করে রাখবেন, নাহলে আপনার খুলে যাবে। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়। কিন্তু আমি একটা ফিল করেছি বা দেখেছি এরকম, যে মহামৃত্যুঞ্জয়ে মানে ভগবান যখন লিখে দেয় সেই দিনকে আপনার মৃত্যু হবে, তো সেদিন তো আসবেই যমরাজ নিতে আপনাকে, তখন আপনার কবজও যেভাবেই হোক খুলে দেবে। কিন্তু যমরাজ একটা জিনিস পারে না, তার জন্য তাকে দোরগোড়া দাঁড়িয়ে থাকতে হয়, সেটা হলো মায়ের আঁচল। কোনো কারুর যদি সন্তান ধরুন অসুস্থ হয়ে রয়েছে, এবার তার যাবার পালা, যমরাজ এসে সামনে দাঁড়িয়ে আছে, মায়ের আঁচল যদি তার ওপর দিয়ে দেওয়া হয় না, যমরাজকেও দোরগোড়া দাঁড়িয়ে থাকতে হয়। যদি যতক্ষণ না মা নিজে থেকে সরাবে ততক্ষণ যমরাজ মহামৃত্যুঞ্জয় কবচটা ছিঁড়ে ফেলে দিতে পারে কোনো ছলে বলে, কিন্তু মায়ের আঁচল সরাতে পারে না। এরম প্রমাণ পেয়েছেন? এরম প্রমাণ বলতে এসব গুরুদেবদের থেকেও শোনা, বা ধরুন কোনো কোনো জায়গায় কোনো ঘটনা যেটা খুব একটা মনে নেই, মানে আমার এটা বললাম না, কিছু কিছু ক্ষেত্রে একটা আমার ফিল করেছি যে মায়ের কোলে ছিল হয়তো, নাবি হয়তো মা কিছু করতে গেছে তখন, এরকম কিছু যে ঘটনাগুলো এখনও মনে নেই, কিন্তু ওই সব গুরুদের কাছে শুনেছেন? ঘটনা থেকেই আস্তে আস্তে এগুলো মনের মধ্যে এসছে যে মায়ের আঁচল সরানোর ক্ষমতা যমরাজের নেই। এরকম হলে তো ভালোই হতো, প্র্যাকটিক্যালি যদি আমরা এরকম দেখতাম যে হচ্ছে বাস্তবে। আমি আর একটা কথা বলতে চাই, এটা যখন মায়ের কথা উঠল, আপনি দেখবেন যে অনেক মানুষ আছে, প্রচুর পয়সা, তার কোনো অভাব নেই, কিন্তু তার শান্তি নেই। অনেক মানুষ পাবেন আপনি এরকম। তো এক ভদ্রলোক আমার কাছে আসেনি, এটা আমার শোনা গল্প, মানে উনি আমাদেরই কলকাতা জগতের একজন নামী অ্যাস্ট্রোলজার, ওনাকে আমি দাদা বলে সম্মান করি, আমি নাম বলছি না। একদিন আমরা বসে আছি, আমরা তো কোনো কনফারেন্সে গেলে বা কোথাও গেলে তো আমরা একসঙ্গে বসে হ্যাঁ, আড্ডা হ্যাঁ। মারি। তো উনি আমায় বলছেন যে জানিস, কাল একজন এসছে, প্রচুর পয়সা, বৃহস্পতির দশা চলছে, হাতে সব দামি দামি ভালো ট্রান্সপারেন্ট আংটি সোনা, কিন্তু উনি শান্তি নেই। বলছে আমি ভেবে উঠতে পারছি না যে কেন, আমি কোনো খুঁজে পাচ্ছি না। তার আবার বৃহস্পতির দশা, খুব ভালো ছক, সব গার্ড দেওয়া রয়েছে, পয়সা প্রচুর, সমস্যাটা কোথায়? বলছে আমি কিছুতে ধরতে পারছি না। লাস্টে জিজ্ঞেস করলাম যে আপনারা কে কে মানে বাড়িতে? না আমি, আমার ওয়াইফ আর ছেলে আর আমার মা। বলে এক বাড়িতেই থাকেন? বলছে না, মা গ্রামের বাড়িতে থাকেন। বলছে আগে মায়ের যে চোখের জল পড়ছে, যে উনি একজন বয়স্ক, 80 বছর বয়স, তাকে এখনও রান্না করে গ্রামের বাড়িতে খেতে হচ্ছে। বলছে দাদা এর রেমেডি আমার কাছে নেই, এর রেমেডি আমার কাছে নেই, এর রেমেডি আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। এবার চিন্তা করুন এর রেমেডি কী হতে পারে। এই ঘটনাগুলো আমাদের লাইফে তো আসে, মানে অনেক পডকাস্টে বসে আগেরবারে আপনার কাছে এসেছিলাম, সবসময় মনে থাকে না। হ্যাঁ, সেটা তো বটেই, সব কিছু সবসময় মনে পড়েও না। এই ছোটো ছোটো ঘটনাগুলো কিন্তু আমাদের জীবনে মানে নাড়িয়ে দেয় না। আমরাও তো বসি যখন, আমাদের কাছে সবাই আসে না, যখন বলে সব কিছু, তখন আমরাও মানে ভাবি যে মানুষ কত রকমভাবে মানে সমস্যায় রয়েছে। সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, আমরা মানে হয়তো মা কালীর সাধনা করছি, মা বগলার সাধনা করছি, নিজের মাকে যদি ভালো না বাসি তাহলে ওই মারাও হয়তো সাড়া দেবেন না। একদমই নয়, কোনো দিনই নয়, কোনো দিনই নয়। কারণ সবথেকে বড় গুরু হচ্ছে বাবা মা। দাদা, যেহেতু মাকে নিয়ে কথা হচ্ছে, আমার একটা বিষয় মাথায় এলো। আপনি মায়াঙে যান, কামাখ্যাতেও যান, আপনি তারাপীঠেও কাজ করেন।
কামাখ্যা যতটা জনপ্রিয় তারাপীঠ কিন্তু ততটা জনপ্রিয় হয়নি। আমাদের রাজ্যে হয়তো জনপ্রিয়, দেশের বিভিন্ন প্রান্তে নয়। এটা কি আপনি ফিল করেছেন? হ্যাঁ, এটা অবশ্যই। কারণ মা কামাখ্যা হচ্ছে 51 পীঠের সবথেকে বড় পীঠ। 51 পীঠের মধ্যে 4টে পীঠ হচ্ছে সবথেকে পাওয়ারফুল। মা কামাখ্যা আছে, আমাদের কালীঘাট রয়েছে, আর দুটো উড়িষ্যায় আছে, একটা মা বিমলা আর একটা হচ্ছে মা বিরজা। বিরজা। তো তার মধ্যে 51 পীঠের মধ্যে মানে কামাখ্যা হচ্ছে খুবই পাওয়ারফুল। কিন্তু আপনি যদি দেখেন আগে কি ছিল আমি জানি না, আমি তো আমার বয়সে যা দেখবো সেটাই বলবো। তো আমি আমার যেটা চোখে দেখেছি, শুনেছি অনেক, তো অনেক কিছু, আপনিও অনেক কথা শুনেছেন, কিন্তু যেটা চোখে দেখছি তাতে যদি আমি বলি যে কামাখ্যায় যত না মানে তন্ত্রের কাজ হচ্ছে, ক্রিয়া হচ্ছে, হ্যান হচ্ছে, তার চাইতে অনেক বেশি কিন্তু তারাপীঠে হচ্ছে। তারাপীঠ তো সিদ্ধপীঠ। একদম। 51 পীঠের মধ্যে নয়, কিন্তু সিদ্ধপীঠ। তারাপীঠ কিন্তু দশমবিদ্যা দ্বিতীয় বিদ্যা। তারা। প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা। কিন্তু তারাপীঠেতে বেশি কাজ হচ্ছে আসলে। দেখুন, আজকে তারাপীঠকে নিয়ে বা কামাখ্যাকে নিয়ে আমি আগেও বলেছি, দেখুন তারাপীঠে কাজ হয় না, কামাখ্যায় কাজ হয়, কামাখ্যায় কাজ হয় না, মায়ায় কাজ হয়। কাজটা তো করবে তান্ত্রিক। স্থানকে বদনাম করে তো কোনো লাভ নেই, তাই না? সে তো বটেই। অতএব তারাপীঠে যে যারা সবসময়, আমি তো এত কাল, তো আজকে দীর্ঘ 25 বছর ধরে রয়েছি, তো আমি কি এখানে কাজ করছি না? না কাজ লোকের হচ্ছে না? এবার দেখুন, সবাই, আমি মনে করি জানেন তো, আমি মনে করি যারা যারা তন্ত্র সাধনা করছে সবাই কম বেশি সবাই কাজ জানে, এটা আমি মনে করি। কে কি মনে করলো আমি জানি না। এবার যদি বলে যে এ আমার, অনেকের কাছে গিয়ে হয়তো হয়নি, দেখুন তারা তো চেষ্টা করেছে, হয়তো হয়নি, তারা হয়তো চেষ্টা করেছে। এবার দেখুন আজকে যেমন ধরুন ডাক্তার, অনেক জায়গায় দেখেন না বেরোয় ভুয়ো ডাক্তার, ভুয়ো সার্টিফিকেট। তো এই সব বেনজল তো ডাক্তারের দিকেও আছে, উকিলের দিকেও আছে। তো যদি তন্ত্রের দিকে দু চারজন থাকে, তা বলে কি আমরা তন্ত্র জগৎটাকে কি মানে নেগেটিভ চোখে দেখব? না, অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, তন্ত্র তো একটা এমন বিষয় যেটা নিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু জানতে হয়। এ একটা সেই জীবনে হবে দিকটা না। আস্তে আস্তে চলে গিয়ে না শুধুমাত্র ওই শর্টকর্মেই আটকে যাচ্ছে, তো প্রবলেমটা ওইখানে। আপনি আপনি কিন্তু দেখুন, আজকে আমি বলবো শর্টকর্মে আটকে যাচ্ছে এই কারণেই, মানুষ কিন্তু এই শর্টকর্মের দ্বারা এতটাই সমস্যায় জর্জরিত হয়ে গেছে, তা আপনি কি করবেন? হ্যাঁ, ওগুলো কাটাতে আবার শর্টকর্মই করতে হচ্ছে। করতে হবে। যেমন ধরুন 2021 না 20-তে করোনা এলো, কুড়িতে। 20-তে, তখন করোনা চলছিল, তো অন্য চিকিৎসার তো কোনো জায়গাই নেই। তো এখন সব এই চলছে। তো আপনার কাছে তো আগে মানুষ বাঁচতে আসবে। কি কি ধরনের সমস্যা দেখেন মানুষের? এই যে ধরুন প্রচুর মানুষ আপনি বলছেন আসছে, কোন কোন ধরনের সমস্যা সব থেকে বেশি দেখছেন এখন সব মানুষের? থেকে বেশি যদি দেখি, সেটা হলো শারীরিক ক্ষতি করা, আর সব থেকে বেশি দেখছি আমি রিলেশনশিপে, মানে বিয়ের ডেট ফিক্সড হচ্ছে, বা ধরুন এমনি রিলেশন চলছে, সেটা ব্রেক করে দেওয়া চেষ্টা করা হয়েছে। প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। দাদা, আপনি মায়ের সাধনা করেন, কালী মায়ের পুজো করেন, কালিমা, মা তারা। মা তারা। তো আপনি যখন সাধনা শুরু করেছিলেন বা আপনি যা যা সাধনা করছেন, বা এমনকি মায়ের কথাও আমি জানতে চাইবো, নিজের কিছু এক্সপিরিয়েন্স, তন্ত্র সাধনা করতে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স করেছেন সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। দেখুন, আমি তো প্রথম শুরু করেছি যখন, তখন তারাপীঠ থেকেই আমার শুরু। আমার শুরু তারাপীঠ থেকে। আমি তারাপীঠ থেকে ধরুন মন্দিরেই বলুন বা শ্মশানেই বলুন, শুধু আমি কেন, যারা যারা করে, আপনি যাদেরকেই, যে কোনো কাউকে জিজ্ঞেস করুন, সবারই একটা করে অভিজ্ঞতা থেকে যাবে। কখনো মন্দিরে হোম করছি। আমি একটা কথা বলি,
পৃথিবীর সব মানুষ হয়তো ভগবানকে দেখা দিয়েছে, ভগবান দেখা দিয়েছে রামকৃষ্ণদেবকে, কিন্তু পৃথিবীর সব মানুষকেই না কোনো না কোনো রূপে ভগবান কিন্তু দেখা যায়। সে যদি তার নিজের জীবনের ধরুন আপনার যা বয়স, আপনি একটু যদি ব্যাকে গিয়ে কোনো দিন বসে বসে ভাবেন যে আপনার জীবনে কতগুলো ইনসিডেন্ট ঘটেছে, কোনো ছোটো ছোটো ঘটনা, তখন দেখবেন আপনার কিছু না একটা বেরোবে যে এটা তো হওয়া উচিত ছিল না, অলৌকিক কিছু। অলৌকিক কিছু। আমার জীবনে প্রচুর হয়েছে, আমার জীবনে হওয়ার শেষ নেই। তো আমরা সাধনা করতে যাই, ওই জায়গায় যাই বলেই আমাদের মধ্যে দেখতে পাই বেশি। আপনি আছেন অন্য জায়গায়, ওই জন্য তাও বলবো যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একবার হলেও কোনো রকম জিনিস আপনারা অলৌকিক দেখতে পাবেন। একটু বসে চিন্তা করবেন মানে যেটা হয়তো হওয়ার ছিল না সেটা হয়েছে। যে ধরুন কোথাও আছেন, দেখছেন যে এই জায়গা থেকে এই লোকটা এলো থেকে, তারপর আর দেখতে পেলেন না। কিছু ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করুন। সাধনা করলে বা সাধনা করার সময় যেই শুধু আমি মাকে অনুভব করতে পারবো তা কিন্তু নয়। সবাই করে, আমরা সাধনা করি, মা কিন্তু আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু সবসময়ই থাকে। যেমন আমি আপনাকে একটা ঘটনা বলছি, আজ থেকে প্রায় 18-20 বছর আগে। তখন আমি মানে বিয়ে থা হয়ে গেছে, কিন্তু একটা খেলার নেশা চিরকালই ছিল। খেলা দেখার নেশা, খেলার নেশা অনেক মানুষেরই আছে। তখন সাধনাও করছেন পাশাপাশি। হ্যাঁ, খেলার নেশা বলতে কি, তখন ওই অসময়েতে সময় পেলে যেরকম হয় আর কি। তো সেই রকমভাবে আমাদের এখন পাড়ায় পাড়ায় সেই ক্রিকেট টুর্নামেন্ট হয়। তো এরকমই একটা টুর্নামেন্টে নাম দেওয়া হয়েছিল, দুটো টিম ভাগ করে। তো আমি যে টিমের মধ্যে ছিলাম সেই টিমটা আমরা কোয়ালিফাই করতে পারিনি, আমরা বেরিয়ে এসেছি, মানে আউট হয়ে গেছি। তো আমাদের নেক্সট টিম যেটা, সেটা কোয়ালিফাই করে তখন সেমিফাইনাল খেলছে। তো রাত্রিরে সেমিফাইনাল খেলা, তখন প্রায় ধরুন 9টা বাজে। তো তারপরে আমরা গেছিলাম খেলা দেখতে, কারণ আমাদের টিমেরই খেলা সেমিফাইনাল। তো ওখানে খেলা হতে হতে একটা আম্পায়ারের ডিসিশন ভুলের জন্য, দেখবেন অনেক জায়গাতেই হয় খেলাধুলো মারামারি। টুর্নামেন্টে একটা বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়। তো এরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। হওয়ার পর তখন খেলা বন্ধ, তো আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম প্রায় 8-10টা ছেলে ড্রিঙ্ক করেই ছিল, ব্যাট উইকেট হাতে নিয়ে তেড়ে আসছে। এবার আমি জানি যে আমি তো আর খেলছি না, অতএব আমার কি আছে। তো আমার তারপর পেছন ফিরে দেখলাম যে আমাদের টিমের যেসব যেসব ছেলেগুলো ছিল সব দেখলাম ছোটাছুটি ফেলে দিয়েছে। তা যেহেতু আমরা মানে আমি সকালে খেলে চলে গেছি, আমার কোনো ব্যাপার নেই, তা আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর ভাবলাম, একজন বলল যে আরে এ তো এই ক্লাবেরই ছেলে। তখন আমি দেখলাম যে এরা যে সিচুয়েশানে রয়েছে, এ আমাকেও হয়তো অ্যাটাক করে মারতে দিতে পারে। পারে। ওই জন্য আমি পালাবার চেষ্টা করলাম, কিন্তু এক বয়স্ক লোক পা বাড়িয়ে একটু ল্যাং মেরে ফেলে দিল। দেওয়ার পর যখন আমি উঠলাম, তখন ফার্স্ট ব্যাটটা চালালো আমার মুখে। আমার বাঁ দিকে চোখটা পুরো ফেটে একটা বিচ্ছিরি ফুলে গেল। হয়ে গেল। তার পরেরটা চালালো আমার এই ডান সাইডের মাথায়, আর লাস্টেরটা চালালো মাথা মানে পেছন দিকে, একদম যেমন সিনেমায় দেখায়। তো ওখানে পাশেই যেখানটা হচ্ছে তার পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, মানে বাড়িটা হচ্ছিল, তার স্টোন চিপ ফোনচিপ পড়েছিল। আমি ওর ওপর গিয়ে পড়ি, এবং তারপর প্রায় 5-6 জন মিলে যেমন সিনেমায় দেখা, একদম টোটাল সিনেমা মারছে কন্টিনিউয়াস। কন্টিনিউ মারছে পা দিয়ে। কিন্তু ওখানে অত লোক, কেউ কিন্তু আটকাতে আসছে না যে ছেলেটা মরেও যেতে পারে। এবং মোটামুটি আমি অলরেডি মনে মনে ভাবছি, মানে তখন যা সিচুয়েশান, যে আমি হয়তো আর বাড়ি ফেরা হলো না। ঠিক সেই সময় অত লোকের মাঝখানে একজন সেই কারখানায় কাজ করে যেমন একজন মানুষ হয় না, একটা হাঁপাতা ঢোলা জামা, একটা ঢলঢলে প্যান্ট, এইরকমভাবে এলো, এক হাতে সাইকেল আর একটা হাত বাঁ হাতটা আমার বাড়িয়ে দিল আমার দিকে। আমি তখন শুয়ে ওদের মাঝখান দিয়েই,
দিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ওঠ। উনি তুললেন, তখন ওরা সবাই শান্ত হয়ে গেল। তুলে নিয়ে গিয়ে একটু সাইডে গিয়ে একটা রকে আমায় বসালো। তা আমি তখন বললাম যে ভয় পাচ্ছি, আমি তো পুরো রক্ত একদম হয়ে রয়েছি। আমি তখন বললাম যে ওরা তো আবার অ্যাটাক করতে পারে। তখন বললো কেউ কিচ্ছু করবে না। তো ওই আমি একটা ভয় পেলাম। ভয় পাওয়ার পর উনি বললেন, ঠিক আছে তুই যেতে পারবি? আমি বললাম হ্যাঁ। তখন বললো ঠিক আছে, যা, আস্তে আস্তে চলে যা, আমি যাচ্ছি পেছন পেছন। কিছুটা যাওয়ার পর, বেশিটা দূর নয়, কিছুটা যাওয়ার পর দেখলাম যে আমাদের ক্লাবের ছেলেরাদেরকে দেখতে পেলাম এবং তাদের সঙ্গে আমি আস্তে আস্তে বাড়ি গেলাম। কিন্তু সেই মুহূর্তে উনি পেছনেই ছিলেন বললেন, কিন্তু আমি আর পেছন ফিরে তাকিয়ে দেখতে পেলাম না। আর আমারও যা সিচুয়েশান, মানে আমি এই জায়গা থেকে বেরোতে পারলে বাঁচি। পরে আমি ওই যে দেখুন, অত মানুষ কেউ আটকালো না। আর একজন বাঁচাতে এলো। একটা নর্মাল, যদি জানতাম যে হ্যাঁ একটা কোনো বেশ নামি দামি লোক দাঁড়িয়েছে, কিন্তু একটা নর্মাল কারখানার লোকের মতো দেখতে বা ড্রেস, সে এসে বার কথা। আমি অনেক চেষ্টা করলাম ওনাকে খোঁজার, কিন্তু ওখানকার কেউ বলতে পারলো না যে উনি কে, কোথায় থাকে। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছি না যে পাড়ার লোক বললে যদি সে না দাঁড়ায়, তারা না থামে, তাহলে বেপাড়ার একজন ওই কারখানার ড্রেস পরা, তার কথায় কি করে সাধারণ মানুষের কথায় থেমে গেল সব। থেমে গেল। এইটা আমি একটা যেন মানে প্রচুর খুঁজেছি ওনাকে, কারণ নাহলে হয়তো আমি আর আজকের ডেটে বেঁচে থাকতাম না। দেখুন, ব্লেসিং তো কোথাও না কোথাও আছে। মানে আজকে ধরুন এত তন্ত্র, এত কিছু, আমরা যখন প্রোটেকশন কোথাও না কোথাও কখনো পেয়ে যাই, মা আছে বলেই, বাবা আছে বলেই। দেখুন, ভগবানের আশীর্বাদ, ওই যে বললাম মা, সব থেকে বড় কথা মা বাবা। আমি তো এটাও বলি যে দেখুন, অনেকেই আছে যে আমাদের কাছে আসে বা আমাদের মতো মানুষের কাছে যায়, তারা, তাদের অতটা ক্ষমতা নেই তাদের মানে সমস্যার সমাধান করার। আমি বলি যে যার কিচ্ছু নেই, যদি মা বাবা জীবিত থাকেন, আপনি সকালবেলা উঠে কাজে বেরোবার আগে মা বা বাবাকে প্রণাম করে আপনি বেরোন, আপনার কমসে কম 20% সমস্যা আপনার মিটবে। আর যদি না থেকে থাকেন, তাদের ছবি থাকে, তাকে নমস্কার করে যান, সমস্যা আপনার কিছু হলেও মিটবে। এটা 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 মানে একদম সত্য কথা। মা বাবার পরেই গুরুকে স্থান দেওয়া হয়, তাই তো? একদম। আপনি গত এপিসোডে একটা কথা বলেছিলেন যে আপনার গুরুদেব আপনাকে বলেছিলেন যে বেশি দীক্ষা দিবি না। হ্যাঁ, মানে এটা কেন? আসলে দীক্ষা দিলে কি হয়, শিষ্যের ওপর দিয়ে যে মানে কোনো রকম যদি একটা আঘাত যায়, সেটা প্রথমে গুরুর ওপর দিয়ে যাবে, তারপর শিষ্য। তো আমি যদি অনেক শিষ্য হয়ে যায়, তাহলে আমার গুরুদেবের অনেক শিষ্য। আমি একটা ইনসিডেন্ট বলছি। এই ভূতনাথে একদিন কাজ হচ্ছিল, তো উনি যখন কাজ পাস সেরে গঙ্গায় লাস্ট করতে যাচ্ছিল, ওখানটা জাস্ট মানে এমনই সিচুয়েশান। ভূতনাথ শ্মশানের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্মশানের একটা কাজ ছিল, উনি ওখানে খুবই যান, আমিও যাই। তো লাস্টে যখন উনি গিয়ে একটু হাত পা ধুয়ে করতে যাচ্ছিল, উনি পুরো ঢুকে যাচ্ছিলেন জলের মধ্যে? জলের মধ্যে। কিন্তু উনি একাই ছিলেন যে দিকটা ছিলেন, কিন্তু উনি উঠে এসে বলেন যে বুঝতে পারলো না কে যেন আমাকে আটকে দিল, দিয়ে যেন ঠেলে দিল ওপর দিকে। আমার বয়স হয়েছে অনেক, কিন্তু ওই জন্যই উনি বলেন যে বেশি দীক্ষা দেবেন না, কেন সব কিছু গুরুর ওপর দিয়ে যাবে। আর এই যে একটা যে উনি এত বছর ধরে সাধনা করে আসছেন বা এত কাজ করে আসছেন, ওনার বয়স প্রায় 81, 82। এটা বেশি দিন নয়, 1 বছর আগের কথা বলছি। উনি বলছেন যে এটা কোনো শিষ্যর ওপর দিয়ে কিছু হতে যাচ্ছিল, যেটা আমার উপর দিয়ে গেল। মানে উনি বলছেন পাটা যেখানে ঢুকছিল, উনি যে সিচুয়েশান, ওখানে কেউ ছিল না। উনি যদি হরকাতেন, একদম বয়স্ক মানুষ, অ্যাটলিস্ট পড়ে যেতেন, পড়ে হয়তো চোট হতে পারতো। কিন্তু উনি বললেন কোনো জায়গায় গিয়ে পাটা একটা আটকে গেল, তারপরে যেন কেউ একটা ঠেলে ঠেলে পেছনে দিলে যেন উঠিয়ে, উঠে গেলাম। তার মানে সেটা ব্লেসিং, হ্যাঁ, সেটা এগুলো ওনার আশীর্বাদ। ওনার ওনাকে তো মানে আমি কি বলবো, ওনার মানে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি উনি এতটাই অমায়িক টাইপের,
যে আপনি যদি কোনো দিন সামনেও চলে যান না, তো আপনি বলবেন যে হ্যাঁ, শ্রদ্ধেয় ব্যক্তি কাকে বলে। ভালো মানুষের সঙ্গে ভালো হয়, এটা কিন্তু আমার বিশ্বাস দাদা। আমার এখন একটা কথা মনে পড়ে গেল, যে আজকে তন্ত্র নিয়ে সবাই, মানে যারাই ফোন করে, কেউ হয়তো বলছে আমার রিলেশনশিপ নিয়ে সমস্যা হয়েছে, কেউ বলছে ব্যবসা, কেউ বলছে চাকরি, যাই হোক কারুর না কারুর কোনো না কোনো সমস্যা হয়েছে। কিন্তু ফোন করে প্রথমেই তাদের একটাই বক্তব্য, যে মনে হয় কেউ বান মেরে দিয়েছে, মনে হয় কেউ কালা জাদু করেছে। কিন্তু এনাদের বোঝা উচিত যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা মানুষের জীবনের খুব ভাইটাল পার্ট। হ্যাঁ, মানে ছক, জন্ম ছকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছকটা খুব, আমি সবাইকে বলি, কিন্তু ওই যে আমাকে প্রথমেই ফোন করে ওই জন্য বলে আপনি কি অ্যাস্ট্রোলজার না তান্ত্রিক। আরে আমি তান্ত্রিক, আবার তান্ত্রিক হয়ে যদি আমি অ্যাস্ট্রোলজিটা শিখে থাকি তাহলে কি অপরাধ করেছি? না, প্রয়োজন তো, একে অপরের কিন্তু পরিপূরক তো কেউ আলটিমেটলি। জানে না, একটা তান্ত্রিক যদি সে অ্যাস্ট্রোলজি বা নিউমোলজিটা জেনে থাকে তাহলে কিন্তু তার তন্ত্রে কাজ করতে অনেক বেশি সুবিধা, সে বুঝতে পারবে যে সমস্যাটা ঠিক কোন জায়গায়। একেবারেই তাই, নাহলে তো জন্ম ছক যারা দেখতে পারেন না তাদের পক্ষে তো অ্যাকচুয়াল প্রবলেম খুঁজে বের করা সম্ভব নয়। আসলে আমি দেখলাম, কেউ এসে আমায় বলল যে কেউ হয়তো কালা জাদু করেছে। অ্যাকচুয়ালি তো কালা জাদু করেইনি, তার হয়তো রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে। দেখা যেতেই পারে যে তার তার ফিফথ লট ডিস্টার্ব আছে, যার জন্যই তার এ হয়েছে। কিন্তু যদি সে কালা জাদু বলে কবর ঝুলিয়ে বসে থাকে, যদি সেই ফিফথ লটটাকে যদি সে ঠিক না করে, তো কিছুই হবে না। হ্যাঁ, লাভ তো হবেই না। কারোর যদি বিজনেস থাকে, বিজনেস চৌপাট হয়ে থাকে, তো সে যদি ভাবে যে আমি এই তন্ত্র দিয়ে করব, কিন্তু তার দেখা যাচ্ছে সেভেন লট ডিস্টার্ব, বা সেকেন্ড হাউস ডিস্টার্ব, 11th হাউস ডিস্টার্ব, তো তাহলে কী করে হবে? সেখানটা যদি সে মেরামতি না করে, সে তন্ত্রতে যাই করে নিক না কেন, সাকসেস পাবে না। অনেকেই কিন্তু বলছে যে আমি তো কাজ করেছি, সাকসেস পাচ্ছি না। আরে কাজটা করিয়েছো ঠিক আছে, তোমার তন্ত্রের হয়েছে, কিন্তু তন্ত্রক্রিয়া ছাড়াও কিন্তু তোমার ফিফথ হাউস ডিস্টার্ব আছে, ওই জায়গাটাও ঠিক করো, নাহলে তুমি ওই জন্যই তো তোমার কাজটা হচ্ছে না। তুমি যে চাইছো যে আবার তোমার ভালোবাসাটাকে ফিরিয়ে আনতে বা আবার ওই জায়গাটাকে তৈরি করতে, তোমার যেমন তন্ত্রক্রিয়াও হয়েছে দেখছি, কিন্তু তোমার ফিফথ হাউস ফিফথ লর্ড তো খারাপ। আমার তো মনে হয় যে জন্ম ছকটা আগে দেখা দরকার। হ্যাঁ, এটা তো আমি তো বারংবার, আমার কাছে যতজন আসে আমি বলি যে কমসে কম হরোস্কোপটা দেখে নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্স হয়ে যাচ্ছে, কী কারণে না কেউ আমাকে আলাদা করে দিয়েছে, দেখা যাচ্ছে আরে আপনি মাঙ্গলিক যোগ আছেন, আপনার ছকে ডিস্টার্ব আছে, আগে সেইখানে ঠিক করুন। আপনি যদি এখন কি না বর হাজব্যান্ড ডিভোর্স দেবে, হাজব্যান্ডকে বশীকরণ করে দিন, তাতে কী হবে? তাতে কী হবে? আমি মনে করি যে তান্ত্রিক তন্ত্র সাধনা করার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি এগুলোকে অধ্যয়ন করা দরকার। সবটা জানতে হবে, তবেই তো পুরো ব্যাপারটা কম্প্যাক্ট হবে, তাই তাহলে না? কী হবে, তাকে আমি সর্বদিক থেকে প্রোটেক্ট প্রোটেকশন। করতে পারবো। যেমন নিউমেরোলজিতে কিন্তু একটা বলি, একটা খুব মানে রেমেডির একটা ভালো মানে উপায় আছে, উপায় আছে। অনেক রকমের রেমেডি থাকে নিউমেরোলজিতে। নিউমেরোলজিতে কিন্তু উপায় বলতে দেখুন, আজকে যদি জন্মছকে দেখা গেল শনি খারাপ, বৃহস্পতি খারাপ, হ্যান খারাপ, ত্যান খারাপ, হয়তো আপনাকে একটা কবচ পড়লেন বা একটা স্টোন পড়লেন। কিন্তু নিউমেরোলজিতে একটা আছে, ধরুন আপনার ফিফথ 5 নেই, 5। নিউমেরোলজিতে 5 নাম্বারটা থাকা খুব জরুরি ছকে। খুব কম মানুষের কাছেই আছে। তারপরে হচ্ছে 6। তো এই 5, মানে 5টা কেন থাকা উচিত? 5 যদি থাকে না, কোনো অন্য ভালো নাম্বার যদি নাও থাকে, ওই 5 কিন্তু ওই জায়গাটাকে কভার করে। এবার ধরুন আপনার কোনো নাম্বার নেই, আপনি সেই নাম্বারটা আপনার মোবাইল নাম্বার থেকে করতে পারেন। যে আপনার এমন একটা মোবাইল নাম্বার নিলেন যেখান থেকে আপনি 5টা পাচ্ছি। 5টা পাচ্ছেন। তার মানে আপনি অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি সবটাই চর্চা করেন তন্ত্রের হ্যাঁ, পাশাপাশি। অবশ্যই। আমি প্রথম থেকেই একসঙ্গে নিয়েই করি। আপনি ধরুন কোনো ডাক্তারের কাছে গেছেন, পেটের প্রবলেম, ডাক্তার আপনাকে 2-3 রকম সোনোগ্রাফি দেয়। কেন দেয়? রোগটা যে ঠিক কি ভেতরে সেটা কি জানার জন্য। অ্যাপেন্ডিসাইট না গল ব্লাডার স্টোন, এটা তো এইটাও ঠিক তাই।
অ্যাস্ট্রোলজি, নিউরোলজি। আজকে দেখুন, আপনি আমার নাম্বার দেখবেন 9051567666, যোগ করুন 51 6 6। ওয়েলথের নাম্বার। অতএব এখানে কিন্তু কোনো 2 4 8 নেই, যোগেতেও নেই, কোনো নাম্বারতেও নেই। আমার আর একটা নাম্বার চলে যাবেন, সেখানেও দেখবেন 907373, ওখানে একটা 4 আছে, 555। আমরা বলি যে ফোন নাম্বার নেবেন লাস্টের দিকে 3টে 5, 3টে 6, 3টে 3, 3টে 1, এবং তার যোগফল যদি 51 বা 50 হয় খুবই ভালো। আপনি যে কোনো ভোডাফোন স্টোর, যে কোনো স্টোর আছে, আপনি স্টোরে শুধু একবার বলুন গিয়ে, দাদা আমি একটা নাম্বার নিতে চাই, কিন্তু একটু ক্রাইটেরিয়া আছে। ও আচ্ছা, স্পেশাল 51 হতে নাম্বার। হবে, 3টে 5 চাই, নেই দাদা মার্কেটে। প্রচুর টাকা দিয়ে কিনতে হয়, অনলাইনে পাওয়া যায় মানে স্পেশাল নাম্বার, সেগুলো ভিআইপি নাম্বারও বলে অনেকে। সেটা আলাদা। এখন এইটা হচ্ছে সব থেকে ভিআইপি নাম্বার। ওরা জেনে গেছে যে নাম্বারে 2 4 8 থাকবে না, যোগফল 2 4 8 হবে না, লাস্টে 3টে 5 চাই, 3টে 6 চাই, না 3টে 3, না 3টে 1। আমি যদি ধরি অ্যাস্ট্রোলজিক্যাল মতে, যেমন বললাম যে অ্যাফেয়ারে যদি প্রবলেম হয়, দেখা যায় কি 5th হাউস 5th লট। এবার নিউমেরোলজিতে যাই, তার 5 নেই, ধরুন 5 আছে, তাও ধরে নিলাম। সে যে মোবাইল নাম্বার থেকে ফোন করছে, তাতে প্রচুর পরিমাণে ডবল 2 4 8 রয়েছে। 2 4 8, চন্দ্র, রাহু, শনি। নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার থেকে আপনার মানুষকে ফোন করুন, দেখুন রিজন ঠিক হয়ে যাবে। হয় এরকম প্র্যাকটিক্যালি দেখেছে? হ্যাঁ, আপনি আপনি দেখুন না, আমি তো বলছি, আপনি ফেসবুক বা এতে দেখুন, যারা এই নিউমেরোলজিতে, আমরা তো কলকাতায় আছি, যারা বোম্বে দিল্লিতে রয়েছেন, যারা অনেক নামি নামি লোক, আপনি তাদেরগুলো দেখুন, তারাও এই একই কথা বলছে। এখন মানুষ সোনার থেকে বেশি রূপো পড়ছে। হ্যাঁ, চন্দ্র ঠিক করার জন্য। রূপো নিউমেরোলজি বলছে যত পারো রূপো পড়ো, যার জন্য রূপোর দাম হু করে বেড়ে গেছে। আরও বাড়বে। তো এইগুলো খুব, আপনার ধরুন একটা নাম্বার নেই, আপনি ঠিক করলেন আপনি গাড়ি কিনবেন, গাড়ি থেকে ওই নাম্বারটা পেয়ে গেলেন। বাইক, শুধু মোবাইল নাম্বার কেন, আপনি যদি গাড়িতেও যান 2 4 8 থাকবে না, যোগফল 2 4 হবে না, হয়ে ওঠে না, বাট ট্রাই, চেষ্টা করতে ক্ষতি কি? চেষ্টা করতে ক্ষতি। আপনি যদি দেখেন যে আপনার না বিজনেসের মধ্যে যে নাম্বারটা আছে ফোনেতে, যেটা আপনি বলবেন যে এই নাম্বার তো আমার পুরনো, সবাই জানে, ঠিক আছে রাখুন, আপনি একটা নাম্বার নিন, আস্তে আস্তে কনভার্ট করুন, দেখবেন আপনার বিজনেস গ্রো করছে কি না। ওই ফোন থেকে ফোন করে যে অর্ডারগুলো পাচ্ছিলেন না, আপনি দেখুন আস্তে আস্তে আপনাকে দেবে অর্ডার। বুঝতে পারছি। তার মানে নিউমেরোলজি নিয়ে আপনার সাথে আলাদা একটা পডকাস্ট করতে হবে, যা আমি বুঝতে পারছি। নিউমেরোলজির মজাই আলাদা। আমি আমি আর একটা কথা বলছি, ধরুন আমি যখন তারাপীঠে বা কামাখ্যায় যাই, বা যেখানে যাই, বা ঘুরতেও যাই, আমি যখন হোটেলে ঢুকি, আমি রুম নাম্বার দেখে ঢুকি। আমি বোলপুরে থাকি, আমার রুম নাম্বার একদম আছে 23। 5। আমি তারাপীঠে থাকি 105। 6। আমি রুম যেখানে যাই, রুম নাম্বারটাকে এ করি, চেষ্টা করেন, চেষ্টা পাওয়া করি। গেলে ভালো। চেষ্টা করি বলতে, দরকার পড়লে হোটেল চেঞ্জ করে নিই। বলেন কি, মানে কোন কোন নাম্বার অ্যাভয়েড করেন? 2 4 8। সমস্যা হয়? প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স হয় কি? না, ওরম নয়। ধরুন আমি একটা সাপোজ বলছি, ধরুন কেউ বিজনেস সূত্রে তো বাইরে যায়, হোটেল থাকতে হয়। আপনারা যে কোনো এতে থাকবেন, যে অর্ডার সাপ্লাইয়ের জন্য গেলেন, তাতে আপনি যে অর্ডারটা পাচ্ছেন, করছেন, বা যে আপনার সঙ্গে যে বিজনেসটা হচ্ছে, আপনি একটু এইগুলোকে অ্যাভয়েড করে 5 6 এরকম নাম্বারে আপনি হোটেলে থেকে বিজনেস করুন। দেখুন, আপনি যদি 10 লাখ টাকার বিজনেস করতে চান, আপনি ওখান থেকে আরও 5 লাখ টাকার বিজনেস নিয়ে আসবেন এক্সট্রা। এক্সট্রা। আমাকে একটা কথা বলুন দাদা, মানে আপনি যেহেতু মানে জন্ম ছকটাও মানুষের জানেন, সেটাও রিড করতে পারেন, নিউমেরোলজিটাও জানেন, এটা দেখেছেন মানে কোন কোন মানুষরা, মানে এই যে ধরুন অনেক মানুষই ভৌতিক অভিজ্ঞতা হয়, স্পিরিচুয়াল অভিজ্ঞতা হয়, কাদের মানে
কোন মানুষদের হয়? এটা কি ছক থেকে বোঝা যায় বা নাম্বার থেকে বোঝা যায়? হ্যাঁ, আমরা যখন ফার্স্ট আমি যখন ফার্স্ট তন্ত্রটা তো আমাদের ছিল যে আমার মামা যেহেতু ছিল, কিন্তু তারপরেও আমি যখন মানে তন্ত্র শিক্ষা নেওয়ার জন্য, প্রথম আমি অ্যাস্ট্রোলজি শিক্ষা নেওয়ার জন্য বা তন্ত্র শিক্ষা নেওয়ার জন্য যখন গেছি, তখন আমাকে বলেছে, আমার ছক দেখেছে, তান্ত্রিক হতে গেলে আপনাকে শনি মঙ্গল বা শনি কেতু বা মঙ্গল কেতুর কানেকশান থাকতে হবে তান্ত্রিক হতে গেলে। যদি কানেকশান না থাকে আপনি ভালো তান্ত্রিক সেই অর্থে, দেখুন যা তো ওপর থেকে লিখে দেবে, তো এটা থাকতে হবে, তবেই আপনি, এবার ওইটা থাকা মানে আপনি আধ্যাত্মিক জায়গায় যাবেন, তাহলেই আপনি মানে সেই ওয়ার্ল্ডটাকে কানেক্ট করতে পারা। কানেক্ট করতে পারবেন। মানে ধরুন যাদের এই কানেকশনটা আছে তারা যদি অ্যাস্ট্রোলজার নাও হন বা এই অকাল্টের দিকে নাও থাকেন, তাদের এই ফিলিংসগুলো খুব অ্যাক্টিভ হবে, তাই তো? অ্যাক্টিভ হবে। আমি অনেক মানুষকে দেখবেন তান্ত্রিক নয় কিছু নয়, কিন্তু কোনো জায়গায় যদি কোনো অশরীরী আত্মা থাকে, ও যদি ঘোরাফেরা করে, ও নিজে ফিল করবে যে এখানে কিছু আছে, এটা ফিল করবে, এটা কিন্তু আছে। মঙ্গল কেতু, শনি মঙ্গল বা শনি কেতু, এই কানেকশন থাকতে হবে মানে যে কোনো হাউসে, যে কোনো হাউসে। মানে ওই একসঙ্গে কনজাংশন বলি আমরা যেটাকে, যেমন আমি একসঙ্গে হলে। বলছি, আমার যেমন সেকেন্ড হাউসে আছে, এই থার্ড হাউসে আছে শনি মঙ্গল, সেকেন্ড হাউসে আছে কেতু, কিন্তু আবার যখন আমি চলিতে চলে যাচ্ছি তখন সেকেন্ড হাউসে শনি কেতু মঙ্গল। তাই জন্য আপনি ব্যাপারগুলো ফিল করতে পারেন, মানে ভৌতিক অভিজ্ঞতাও আপনার হয়েছে, আবার আধ্যাত্মিক অভিজ্ঞতাও হ্যাঁ, আপনার আধ্যাত্মিক হয়েছে। অভিজ্ঞতা বলতে আপনি যে এই লাইনে আমি যাওয়ার চিন্তা করছি, মানে এই লাইনে আপনাকে টানবে অকাল্টের দিকে। অকাল্টের দিকে। যে ধরুন, এই যেমন আপনি বলেন কেউ অকাল্ট নয়, কিন্তু সে দেখবেন এই সব জিনিসগুলোর প্রতি তার ইন্টারেস্ট খুব থাকবে, খুব ইন্টারেস্ট থাকবে, এইগুলো থাকবে। সে হয়তো তান্ত্রিক নাই হলো, সে হয়তো ভালো কোনো ইঞ্জিনিয়ার হলো বা ব্যাংকের অফিসার হলো, হ্যাঁ, মানে অন্য কোনো প্রফেশনে হয়তো আছেন, কিন্তু তার একটা ঝোঁক থাকবে। ঝোঁক থাকবে বা এইসব জানার, এইগুলো থাকে, এটা আমি দেখেছি। দাদা, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। তন্ত্র নিয়ে যেরকম আলোচনা হলো, সেরকম এটা জেনে আমার খুব ভালো লাগলো যে আপনি অ্যাস্ট্রোলজি নিয়েও চর্চা করেন, নিউমেরোলজি নিয়েও চর্চা করেন। ভবিষ্যতে হয়তো আমরা আবারও একসঙ্গে বসবো, আপনার কাছ থেকে ডিটেলে আরও ভালোভাবে জানতে পারবো। খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।